শহীদ শাহেদ হাজারী কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আমিনুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান, শহীদ শাহেদ হাজারী কলেজ, সাতিহাটি, কালিহাতি, টাঙ্গাইল। আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে অষ্টম অধ্যায় স্থায়ী অর্থাৎ দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, অ্যাকাউন্টিং ফর টেনজেবল অ্যাসেট অ্যান্ড ইনটেনজেবল অ্যাসেট, আজকে এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে প্রথমে আমরা জেনে নেব এই অধ্যায়ের ভিতরে কি কি বিষয় অন্তর্ভুক্ত আছে। প্রথমে লেখা আছে কি আমাদের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদ। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য সম্পদের প্রয়োজন হয়, অর্থাৎ সম্পদের ভূমিকা প্রতিটি প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য বা গুরুত্বপূর্ণ। এখন দৃশ্যমান ও অদৃশ্যমান এই দুই ধরনের সম্পদই সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানে থাকে। এই দৃশ্যমান সম্পদগুলো হচ্ছে যেগুলো দেখা যায় বা ধরা যায় বা ছোঁয়া যায়, যেমন ভূমি, মেশিন, যন্ত্রপাতি, দালান কোঠা, আসবাবপত্র ইত্যাদি। আবার অদৃশ্যমান সম্পত্তিগুলো হচ্ছে কি, যেমন সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক ইত্যাদি। এখন এই দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণের জন্য সাধারণত সম্পত্তির অবচয় এবং অবলোপন ধার্য করা হয়ে থাকে। স্থায়ী সম্পত্তির দৃশ্যমানের জন্য শুধুমাত্র কি হয়, অবচয় হয়, আর অদৃশ্যমান সম্পত্তির জন্য সাধারণত অবলোপন ধার্য করা হয়। এখন এই অবচয় এবং অবলোপন ধার্য করার কারণ কি? অবচয় প্রকৃত একটি প্রতিষ্ঠানের প্রকৃত মুনাফা বা প্রকৃত ফলাফল অথবা আর্থিক অবস্থার বিবরণী সঠিকভাবে মূল্যায়নের জন্য সাধারণত একটি সম্পদের অবচয় ধার্য করা হয়ে থাকে। কারণ এই সম্পত্তির অবচয় ধার্য না করলে প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক ফলাফল নির্ণয় হবে না। এখন আসি, অবচয় কি? অবচয় কি? অবচয় এর ইংরেজি শব্দ হচ্ছে ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন অবচয় হচ্ছে যে কোনো কারণে স্থায়ী সম্পত্তির মূল্য হ্রাসকে অবচয় বলে। হতে পারে সেটা অভ্যন্তরীণ কারণ, হতে পারে সেটা বাহ্যিক কারণ। অবচয় শিখলাম। এখন দেখো, অবচয় ধার্য করার জন্য যে সকল বিষয়গুলো অবশ্যই তোমাদের জানতে হবে, আমি সেগুলো বোর্ডে লিখতেছি, তোমরা খেয়াল করো। এক নাম্বার সম্পত্তির ক্রয় মূল্য। সম্পত্তির ক্রয় মূল্য। নাম্বার 2, সম্পত্তির মোট মূল্য। মোট মূল্য। নাম্বার 3, ভগ্নাবশেষ মূল্য। নাম্বার 4, সম্পত্তির বই মূল্য বা পুস্তক মূল্য। পুস্তক মূল্য। অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্য। আনুমানিক আয়ুষ্কাল। সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। দেখো, আমরা প্রথমে কি লিখছি? সম্পত্তির ক্রয় মূল্য। সম্পত্তির ক্রয় মূল্য, এইখানে আমরা কি বুঝব? একটি সম্পত্তি সাধারণত যে পরিমাণ টাকায় ক্রয় করা হয় তাকে বলা হয় সম্পত্তির ক্রয় মূল্য।
এখানে পরে লিখছি আমরা কি সম্পত্তির মোট মূল্য। সম্পত্তির মোট মূল্য বলতে আমরা কি বুঝি, সম্পত্তির ক্রয় মূল্যর সাথে আনুষাঙ্গিক যত খরচ থাকে, যেমন একটি সম্পত্তি ক্রয়ের সময় বিভিন্ন ধরনের খরচ হয়ে থাকে, সেই খরচগুলো এই ক্রয় মূল্যের সাথে যোগ করলে কী বেরোবে, সম্পত্তির মোট মূল্য। অর্থাৎ সম্পত্তির মোট মূল্য মানে কি, সম্পত্তির ক্রয় মূল্য প্লাস অন্যান্য প্রত্যক্ষ খরচ, যেটা কি সম্পত্তি ক্রয়ের সাথে জড়িত, সেগুলো কি কি, যেমন সংস্থাপন ব্যয় বা বসানো মজুরি, অথবা হতে পারে আমদানি শুল্ক, হতে পারে গাড়ি ভাড়া, হতে পারে ভ্যাট, হতে পারে আমদানি শুল্ক ইত্যাদি। অর্থাৎ সম্পত্তি ক্রয় মূল্যের সাথে বিভিন্ন প্রকার প্রত্যক্ষ বা সংযুক্ত বা সম্পর্কিত খরচ সময় হবে কি, এই ক্রয় মূল্যের সাথে এই খরচগুলো যোগ করলে কী বের হবে আমাদের সম্পত্তির মোট মূল্য। এরপর লিখছি আমরা কি, ভগ্নাবশেষ মূল্য বা ভগ্নাবশেষ মূল্য বা সেলভেজ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু। ভগ্নাবশেষ মূল্য হচ্ছে একটি প্রতিষ্ঠানের সম্পত্তি ব্যবহারের পর সেই সম্পত্তিটি অকেজো বা বাতিল হয়ে যায়, আর ওই অকেজো বা বাতিল হওয়া সম্পত্তি বিক্রয় করলে যে অর্থ পাওয়া যায় তাকে বলা হয় কি, ভগ্নাবশেষ মূল্য। এরপর লিখছি আমরা কি, সম্পত্তির পুস্তক মূল্য বা বই মূল্য। সম্পত্তির মোট মূল্য থেকে ওই সম্পত্তির অবচয় বাদ দিলে যে মূল্য পাওয়া যায় তাকে বলা হয় কি, পুস্তক মূল্য। এরপর লিখছি আমরা কি, অবচয়যোগ্য মূল্য। সম্পত্তির মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যে মূল্য পাওয়া যায় তাকে বলা হয় কি, অবচয়যোগ্য মূল্য। এরপর লিখছি কি আমরা, আনুমানিক আয়ুষ্কাল অর্থাৎ ইউজফুল লাইফ। আনুমানিক আয়ুষ্কাল সাধারণত একটি সম্পত্তির এটা একটা ধারণা করা হয় যে কত বছর ব্যবহার করা হবে বা কত বছর এই সম্পত্তি যাবে, এটি একটি কি আনুমানিক ধারণা। এরপর লিখছি সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি বের করার জন্য সাধারণত পুরাতন সম্পত্তির বিক্রয় মূল্য, পুরাতন সম্পত্তির বিক্রয় মূল্য, এইটার থেকে কি বাদ দিতে হবে, পুস্তক মূল্য বা বই মূল্য। পুস্তক মূল্য বা কি বাদ দিতে হবে, বই মূল্য। এই পুস্তক মূল্য বা বই মূল্য বাদ দিলেই কী বের হবে, সম্পত্তি বিক্রয়জনিত সম্পদ বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। এখন কখন লাভ হবে, বিক্রয় মূল্য বড় হলে, পুস্তক মূল্য ছোট হলে কী বের হবে, লাভ। আবার বিক্রয় মূল্য ছোট হলে, পুস্তক মূল্য বড় হলে কী বের হবে, ক্ষতি। ক্লিয়ার? এখন অবচয় ধার্য করার জন্য কি কি পদ্ধতি আছে আমরা সেটা জানব। দেখো, অবচয় ধার্য করার জন্য অনেক পদ্ধতি আছে, তার মধ্যে আমি কতগুলো লিখতেছি। দেখো, সরল রৈখিক পদ্ধতি, সরল রৈখিক পদ্ধতি, যাকে ইংরেজিতে বলা হয় স্ট্রেট লাইন মেথড। নাম্বার 2, ক্রমহ্রাসমান জের পদ্ধতি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি। নাম্বার 3, বর্ষ সংখ্যার সমষ্টি, বর্ষ সংখ্যার সমষ্টি। নাম্বার 4, উৎপাদন একক পদ্ধতি, উৎপাদন একক পদ্ধতি। নাম্বার 5, ঘন্টা হার বা মাইলেজ পদ্ধতি। এছাড়াও বিমা একক পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, তারপর আছে সমকিস্তি পদ্ধতি, অনেক পদ্ধতি আছে। তবে সাধারণত আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে সরল রৈখিক পদ্ধতি ও ক্রমহ্রাসমান জের পদ্ধতি বেশিরভাগ সময় বোর্ড পরীক্ষায় আসে। তাই আমরা সরল রৈখিক পদ্ধতি এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতি নিয়ে আলোচনা করব। সরল রৈখিক স্ট্রেট লাইন মেথড, এটা হচ্ছে কি ডাবল ডিক্লাইনিং মেথড, সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, প্রোডাকশন ইউনিট মেথড, আরেকটা হচ্ছে কি প্রোডাকশন আওয়ার বা প্রোডাক্ট মাইলেজ মেথড। এখন আমরা সরল রৈখিক পদ্ধতি নিয়ে আলোচনা করব। সরল রৈখিক পদ্ধতি। এখন আসো, সরল রৈখিক পদ্ধতিতে অবচয়ের হার কিভাবে বের করে। অবচয়ের হার বের করার জন্য সূত্রটা কি, উপরে হবে 100, নিচে হবে আনুমানিক আয়ুষ্কাল, আনুমানিক আয়ুষ্কাল, আনুমানিক আয়ুকাল নিচে যাবে
বাইরে কি দিলাম পার্সেন্ট, বাইরে কি পার্সেন্ট। যেমন ধরি একটি প্রশ্নে আমরা ধরে নিলাম আনুমানিক আয়ুকাল কত ছিল 5 বছর, কত বছর 5, ব্র্যাকেটের বাইরে পার্সেন্ট দিলাম, কত হবে 20%। অবচয়ের হার কত হইল 20%। এই হলো আমাদের অবচয়। এরপর আছে বার্ষিক অবচয়। বার্ষিক অবচয় সমান সমান, তখন সূত্র যে কোনো দুইটাই, মানে সূত্র দুইটা ইউজ করা যায়। প্রথমটা আমি লিখছি, দেখো, সম্পত্তির মোট মূল্য, সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য, এবং নিচে হবে আনুমানিক আয়ুকাল, আনুমানিক আয়ুকাল। এই হচ্ছে একটি সূত্র। এরপরে যদি অবচয়ের হার প্রশ্নে দেওয়া থাকে সেক্ষেত্রে অথবা হিসাবে আমরা ব্যবহার করতে পারি সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ব্র্যাকেট দিয়ে গুণন অবচয়ের হার, অবচয়ের হার। এখন এই সরল রৈখিক পদ্ধতিতে সাধারণত প্রতি বছরের অবচয় এক সমান হয়ে থাকে। এই জন্য এটাকে বলা হয় কি স্ট্রেট লাইন মেথড, অর্থাৎ স্ট্রেট লাইন মেথড। এই স্ট্রেট লাইন মেথডে শুধুমাত্র তখনই অবচয় আলাদা হয় যদি সম্পদ জানুয়ারিতে ক্রয় না করে অন্য কোনো মাসে ক্রয় করা হয়, তাহলে ওই বছর শুধুমাত্র কি হবে সূত্রের সাথে। ধরি যদি এপ্রিলের 1 তারিখ, এপ্রিলের ওই তারিখে 1 তারিখে ক্রয় করা হলো, তাহলে আমাদের সূত্রের সাথে কি করবো আমরা 9/12, কারণ এপ্রিল থেকে শুরু করবো আমরা গণনা করা, যেহেতু হিসাবকাল শেষ হয় সাধারণত 31শে ডিসেম্বর। তাহলে কি এপ্রিল থেকে আমরা ডিসেম্বর পর্যন্ত কত মাস, 9 মাস, আর আমরা জানি 1 বছর কত মাস, 12 মাস। শুধুমাত্র প্রথম বছর এইটা হবে, পরবর্তী বছরে আর এরকম করা লাগবে না। ক্লিয়ার? দেখো, এরপর আমরা লিখব ক্রমহ্রাসমান জের পদ্ধতি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি। ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এই ক্রমহ্রাসমান জের পদ্ধতির সময় অবচয়ের হার হবে কিভাবে 100, নিচে আনুমানিক আয়ুকাল গুণন 2, বাইরে কি হবে পার্সেন্ট, বাইরে কি হবে পার্সেন্ট। যেমন ধরো একটি সম্পত্তির আয়ুকাল কয় বছর, 5 বছর, তাহলে সেক্ষেত্রে কীভাবে বের করব 100/5 গুণন 2, কত হচ্ছে 40%। ক্লিয়ার? এখন বার্ষিক অবচয় বের করার জন্য সূত্র কি সবসময় মনে রাখতে হবে, ক্রমহ্রাসমান জের পদ্ধতি করার সময় সম্পত্তির থেকে সাধারণত ওই সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য বাদ যাবে না। তাহলে সম্পত্তির ক্রয় মূল্য মোট মূল্য গুণন হবে কি অবচয়ের হার, অবচয়ের হার। এটা কি প্রথম বছর এরকম হবে, কোন বছর, প্রথম বছর। দ্বিতীয় বছর করতে গেলে তখন কি করতে হবে, সম্পত্তির মূল্য সেখান থেকে আমাদের কি করতে হবে বিগত বছরের অবচয় বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যে মূল্যটা থাকবে তার সাথে কি করতে হবে অবচয়ের হার কি করতে হবে গুণ দিতে হবে। ক্লিয়ার? অর্থাৎ সম্পত্তির পুস্তক মূল্য মাইনাস বিগত বছরের অবচয় গুণন কি হবে অবচয়ের হার তৃতীয় বছর, এরকম অবচয় বের করার জন্য। এখন আমরা অবচয় বের করার সূত্রগুলো শিখলাম। এখন আমরা শিখব অবচয় ধার্য করার ক্ষেত্রে কী কী বিষয় জড়িত থাকে। যেমন একটি সম্পত্তির স্থায়ী সম্পত্তি যেগুলো আছে সেগুলো হিসাব করার জন্য সাধারণত ক্রয় করার সময় জাবেদা করতে হয়, খতিয়ান করতে হয়, এবং এই স্থায়ী সম্পত্তির অবচয় কিভাবে জাবেদা হবে, কিভাবে খতিয়ান হবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে কীভাবে লিপিবদ্ধ করতে হবে সেটা নিয়মও জানতে হবে। এখন আমরা আসি জাবেদা দাখিলা। যখন স্থায়ী সম্পত্তি ক্রয় করা হয়, যখন স্থায়ী সম্পদ ক্রয় করা হয়, স্থায়ী সম্পদ ক্রয় করা হলে স্থায়ী সম্পদ ডেবিট হবে, স্থায়ী সম্পদ হিসাব কি হবে ডেবিট হবে। নগদে ক্রয় করা হলে নগদান ক্রেডিট, চেকে হলে ব্যাংক হিসাব কি হবে ক্রেডিট, এবং যদি বাকিতে ক্রয় করা হয় সেক্ষেত্রে কি হবে বিক্রেতা হিসাব ক্রেডিট হবে। ক্লিয়ার?
এরপরে অবচয় ধার্য হলো, অবচয় ধার্য করা হলো, অবচয় ধার্য করা হলে সেক্ষেত্রে কি জাবেদা হবে? অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব, পুঞ্জীভূত অবচয় হিসাব কি হবে? ক্রেডিট। পুঞ্জীভূত অবচয় হিসাব কি হবে? ক্রেডিট। এরপর অবচয়কে বিশদ আয় বিবরণীতে অবচয় খরচকে, অবচয় খরচকে বিশদ আয় বিবরণীতে, বিশদ আয় বিবরণীতে স্থানান্তর। অবচয়কে বিশদ আয় বিবরণীতে স্থানান্তর করলে সেক্ষেত্রে জাবেদা হবে বিশদ আয় বিবরণী, আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাব, অবচয় হিসাব কি হবে? ক্রেডিট। অবচয় সংক্রান্ত জাবেদা সাধারণত সম্পত্তি ক্রয় সংক্রান্ত একটা, অবচয় ধার্য করার জন্য আরেকটা কি লিখছি আমরা? অবচয় খরচকে বিশদ আয় বিবরণীতে স্থানান্তর করা হল। এখন আমরা শিখব যে স্থায়ী সম্পত্তি বিক্রয় করা হলে, স্থায়ী সম্পত্তি পুরো ব্যবহৃত, অর্থাৎ একটি সম্পত্তি ব্যবহার করার পরে অকেজো হলে বা নতুন কোনো সম্পদ যেটার মান পুরাতনটার চেয়ে অনেক ভালো, এরকম কোনো সম্পদ পাওয়া গেলে পুরাতন সম্পদ সাধারণত কী করা হয়? বাতিল করা হয়। আর এই বাতিলকৃত সম্পদ বিক্রয় করা হলে সেক্ষেত্রে দুটি পরিস্থিতি বা তিনটি পরিস্থিতি হয়। সেক্ষেত্রে কি লাভে বিক্রয় অথবা ক্ষতিতে বিক্রয় অথবা লাভ বা ক্ষতি কোনোটাই হবে না। তাহলে আমরা লাভে বিক্রয়, পুরাতন সম্পত্তি, পুরাতন সম্পদ লাভে বিক্রয় করলে, পুরাতন সম্পদ লাভে বিক্রয় করলে সেক্ষেত্রে কী জাবেদা হবে? দেখো, নগদান বা ব্যাংক হিসাব, নগদান বা ব্যাংক হিসাব কী হবে? ডেবিট হবে। পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় হিসাব কি হবে? ডেবিট হবে। সম্পদ বিক্রয় জনিত মুনাফা বা লাভ কি হবে? ক্রেডিট। সম্পদ হিসাব কি হবে? ক্রেডিট। অর্থাৎ ওই সম্পত্তি বাবদ আমরা যত টাকা পাবো সেটা নগদ বা ব্যাংক হিসাব কী হবে? ডেবিট। ওই সম্পত্তি বাবদ সর্বমোট যত টাকা অবচয় ধার্য করা হয়েছে সেটা হবে পুঞ্জীভূত অবচয় নামে ডেবিট হিসাবে। এবং ওই সম্পদ কত টাকার ছিল ওই সম্পদের ক্রয় মূল্য হবে কি? ক্রেডিট। এবং ওই সম্পদ বিক্রয়জনিত মুনাফা হবে কি? ক্রেডিট। এরপর যদি সম্পত্তি ক্ষতিতে বিক্রয় করা হয়, আমি আরেকটু ক্লিয়ার করে দেই। যেমন ধরো সম্পত্তির ক্রয় মূল্য ছিল 4 লাখ। কত টাকা? 4 লাখ। পুঞ্জীভূত অবচয় 2 লক্ষ টাকা। কত টাকা? 2 লক্ষ টাকা। এরপর সম্পত্তিটি কত টাকায় বিক্রয় করা হয়েছে? সম্পত্তিটি 2,10,000 টাকায় বিক্রয়। কত টাকায় বিক্রয়? 2,10,000 টাকায় বিক্রয়। এইখানে দেখো ক্রয় মূল্য কত? 4 লাখ। পুঞ্জীভূত অবচয় 2 লাখ। তাহলে আমাদের কিভাবে আমরা বিক্রয় মূল্য কত? 2,10,000। এখন এখান থেকে আমাদের পুস্তক মূল্য বাদ দেব। কি বাদ দেব আমরা? পুস্তক মূল্য। বাদ কি? পুস্তক মূল্য। পুস্তক মূল্য কত? ক্রয় মূল্য থেকে কি বাদ যাবে? পুঞ্জীভূত অবচয়। ক্রয় মূল্য কত আছে? 4 লাখ। পুঞ্জীভূত অবচয় কত? 2 লাখ। 4 লাখ থেকে 2 লাখ বাদ দিলে কত থাকে? 2 লাখ। তাহলে আমাদের মুনাফা কত হচ্ছে? 10,000 টাকা। মুনাফা কত হচ্ছে? 10,000। এই 10,000 টাকা হচ্ছে কি? সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা। তাহলে এখানে নগদান বা ব্যাংক হিসাবে যাবে কত? 2,10,000 টাকা। পুঞ্জীভূত অবচয় যাবে কত? 2 লাখ টাকা। সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা ক্রেডিট হবে 10,000 টাকা এবং সম্পদ হিসাব ক্রেডিট হবে কত টাকা? 4 লাখ টাকা। ক্লিয়ার? এরপর দাও ক্ষতি সংক্রান্ত বুঝাইতেছে আমি। পুরাতন সম্পদ ক্ষতিতে বিক্রয় করা হলে সেক্ষেত্রে জাবেদা হবে কি? নগদান বা ব্যাংক হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ডেবিট, সম্পদ বিক্রয় জনিত ক্ষতি, সম্পদ বিক্রয় জনিত ক্ষতি কি হবে? ডেবিট। সম্পদ হিসাব কি হবে? ক্রেডিট। জাবেদাটা ক্লিয়ার করছো? দেখছো যে সম্পত্তি যখন পুরাতন সম্পদ বিক্রয় করা হয় আমরা কি পাবো? নগদ টাকা বা ব্যাংকের টাকা পাবো। এরপর ওই সম্পদ বাবদ যে পুঞ্জীভূত অবচয় ছিল সেটা কি হবে? বাতিল হবে।
পুঞ্জীভূত অবচয় সাধারণত ক্রেডিট, ওটা বাতিল হওয়ার কারণে এখন কী হবে ডেবিট। আবার সম্পদ আগে কি ছিল ডেবিট, এখন সেই সম্পদ বিক্রি করার কারণে সেটা কমে যাইতেছে, তখন সম্পদ হিসাব কী হবে ক্রেডিট। এখন সম্পদ বিক্রয়জনিত ক্ষতিটা কী হবে ডেবিট। এই সম্পদ বিক্রয়জনিত ক্ষতিটা আমাদের নিজেদের কী করতে হবে অঙ্ক করে সাধারণত বের করে নিতে হবে। যেমন ধরো একটি সম্পত্তির ক্রয় মূল্য কত 3 লাখ টাকা, ক্রয় মূল্য 3 লাখ টাকা, পুঞ্জীভূত অবচয় 1 লাখ টাকা। সম্পত্তিটি দেখা গেল কি আমরা বিক্রয় করছি 1,90,000 টাকায়। কত টাকায় বিক্রয় করছি? সম্পত্তিটি বিক্রয় করলাম কত 1,90,000 টাকা। এখন দেখো বিক্রয় মূল্য কত টাকা 1,90,000 টাকা। এখন পুস্তক মূল্য বাদ দিতে হবে আমাদের কি পুস্তক মূল্য। পুস্তক মূল্য আমরা কি জানি যে সম্পত্তির ক্রয় মূল্য থেকে সাধারণত পুঞ্জীভূত অবচয় বাদ দিলে কি বের হয় পুস্তক মূল্য। সম্পত্তির ক্রয় মূল্য আছে কত 3 লাখ, পুঞ্জীভূত অবচয় 1 লাখ, 3 লাখ থেকে 1 লাখ বাদ দিলে কত থাকে 2 লাখ। এখন 1,90,000 থেকে 2 লক্ষ বাদ দিলে কত থাকে মাইনাসের হয় 10,000, মাইনাসের হয় কত 10,000। এটা হবে কি স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি। তখন কি হবে ক্ষতি হবে কত 10,000। তাহলে এটা কিভাবে লেনদেনটা হইতেছে দেখো, নগদান বা ব্যাংক হিসাবে যাবে কত 1,90,000 টাকা, পুঞ্জীভূত অবচয় হিসাবে যাবে 1 লক্ষ টাকা, সম্পদ বিক্রয়জনিত ক্ষতিতে যাবে 10,000 টাকা এবং সম্পত্তি হিসাব ক্রেডিটে যাবে কত 3 লক্ষ টাকা। আশা করি ক্লিয়ার হয়েছে জাবেদা। এরপর আমাদের খতিয়ানে স্থানান্তর এবং আর্থিক অবস্থার বিবরণীতে স্থানান্তর করতে হবে। খতিয়ান হিসাব সাধারণত করার জন্য অবচয় হিসাব খতিয়ান করার জন্য সাধারণত আমরা কি করব, চলমান জের ছক যদি করা হয় ডেবিট টাকা ক্রেডিট টাকা জের বা উদ্বৃত্ত ডেবিট ক্রেডিট তারিখ বিবরণ। এখন এই খতিয়ান করার সময় সাধারণত অবচয় হিসাব এখানে প্রথমে লিখতে হবে কি পুঞ্জীভূত অবচয় হিসাব। পুঞ্জীভূত অবচয় হিসাব কোন ঘরে টাকা যাবে ডেবিট করে, এবং আবার কোথায় যাবে জেরের ঘরে ডেবিট। আবার কি লিখতে হবে বিশদ আয় বিবরণী। এটা টাকা যাবে কোন করে ক্রেডিট করে। এখন কি হবে এখানে থাকবে না, সব সময় মনে রাখতে হবে অবচয় হিসাবে খতিয়ানের কোনো জের থাকবে না। কারণ আমরা যে দাবিদা দাখিলা করেছি প্রথম ওইখানে একবার অবচয় হিসাব কি হয়েছে ডেবিট হয়েছিল, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট হয়েছিল। অবচয় ডেবিট হয়েছিল, আবার বিশদায় বিরুদ্ধে স্থানান্তরের সময় অবচয় হিসাব কী হয়েছে ক্রেডিট, একবার ডেবিট আর একবার ক্রেডিট, যে কারণে কী হবে না অবচয় হিসাবের কোনো জের বের হবে না। আশা করি ক্লিয়ার। এখন দেখো পুঞ্জীভূত অবচয় হিসাব কীভাবে করতে হয়, পুঞ্জীভূত অবচয় হিসাব কীভাবে করতে হয়, পুঞ্জীভূত অবচয় হিসাব। তার জন্য প্রথমে লিখতে হবে কি অবচয় হিসাব। অবচয় হিসাব সাধারণত কোন সময় অবচয় ধার্য করা সাধারণত হিসাবকাল 31শে ডিসেম্বর। কোন ঘরে টাকা লিখবো আমরা ক্রেডিট ঘরে, আবার কোন ঘরে লিখবো ক্রেডিট ঘরে। এখন এটারে কি লিখবো ভ্যালেন্স, কি নামে লিখবো ভ্যালেন্স। কি লিখে নিলাম ওই টাকাটা। তারপর আবারও কি অবচয় হিসাব, অবচয় হিসাব ক্রেডিট করে লিখে এই টাকা যোগ হয়ে এই ঘরে যাবে। যদি কারো বুঝতে সমস্যা হয় আমি টাকা দিয়ে লিখে দিতেছি। দেখো যে কত ছিল 10,000, কত এই ঘরে কত গেল 10,000। পরের বছর এই ব্যালেন্স নামে কত লিখে নিলাম 10,000। ধরো চলতি বছর অবচয় ছিল কত 10,000, চলতি বছর অবচয় কত 10,000, 10 আর 10-এ কত হইলো 20,000। এখন আবার তারপরের বছর এরপর আবার অবচয় হিসাব, এভাবে কি করতে হবে অবচয় হিসাব লিখতে হবে, অর্থাৎ পুঞ্জীভূত অবচয় হিসাব করতে হবে। আশা করি পুঞ্জীভূত অবচয় হিসাব বা অবচয় হিসাবের খতিয়ান সবাই বুঝে গেছো। কারণ খতিয়ান খুব কঠিন বিষয় না, জাবেদা করার পর সাধারণত খতিয়ান করতে তেমন সমস্যা হবার কথা নয়। আজকে এই স্থায়ী সম্পত্তির হিসাব রক্ষণ নিয়ে যে ক্লাসটা নিলাম, এই ক্লাস থেকে তোমরা অবচয় কী, অবচয় ধার্য করার পদ্ধতি এবং অবচয় ধার্য করার সময় যে সকল জাবেদা দাখিলা করতে হয়, তাছাড়াও
আমরা দুইটা খতিয়ান হিসাব, অবচয় হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাবের খতিয়ান প্রস্তুতির নিয়ম নিয়ে আলোচনা করলাম। আজকের এই ক্লাসটি তোমরা ভালোভাবে বসে বাড়িতে বসে ক্লাসটা দেখবে এবং ক্লাসটা দেখলে ইনশাল্লাহ আগের চেয়ে ভালো একটা ধারণা পাবে এই অধ্যায় নিয়ে। আশা করি সবাই ক্লাসটা মনোযোগ সহকারে দেখে অনেক কিছু শিখবে, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।